এটিএস গাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, এখানে কিন্তু টেট সম্পর্কিত, সে প্রাইমারি টেট বলো, আপার প্রাইমারি টেট বলো আর সি টেট বলো, এই টেট সংক্রান্ত পেডাগোগির ক্লাস, সায়েন্সের ক্লাস, ম্যাথের ক্লাস আর সাবজেক্ট ওয়াইজ পেডাগোগির ক্লাসগুলো করানো হয়। তার সঙ্গে বিভিন্ন টিচিং এক্সামের বিভিন্ন রকম গাইড বা ইন্টারভিউ বলো বা নানা রকম ইনফরমেশান তোমাদের প্রতিনিয়ত এখানে দেওয়া হয়। এখন যেহেতু প্রাইমারি ইন্টারভিউ চলছে, তো ইন্টারভিউ সম্পর্কিত কিছু ভিডিও আপলোড করা হচ্ছে, যাতে যারা ইন্টারভিউ দিচ্ছে তাদের খুব ভালো উপকার হয়। ঠিক আছে, এবার যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছ তারা তো এই ভিডিওগুলো দেখবে, আর তারা যদি সামনে আবার টিচিং এক্সামের জন্য প্রিপারেশান নিতে চাও, বিশেষ করে টেটের জন্য, তা অবশ্যই তারা এখানে সাবস্ক্রাইব করে দেবে। কারণ টিচিং এক্সামের জন্য পেডাগোগির ক্লাস, সায়েন্স বা ম্যাথ সাবজেক্ট ওয়াইজ পেডাগোগির ক্ষেত্রে এই চ্যানেলটা কিন্তু প্রিপারেশনের জন্য বেস্ট। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে আমরা আজ প্রাইমারি ইন্টারভিউ সম্পর্কিত একটা টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি, সেটা নিয়েই আলোচনা শুরু করি। তো দেখো, অনেকগুলো ম্যাথের ক্লাস কিন্তু আমি দুটো তিনটো ম্যাথের ক্লাস আমি আপলোড করে দিয়েছি, পেডাগোগির ক্লাস আপলোড করে দিয়েছি, তোমাদের ভালো রেসপন্স পাচ্ছি, আর এখান থেকে তোমরা অনেকে উপকৃত হচ্ছ, সেটা তোমাদের পজিটিভ ফিডব্যাক থেকেই আমি বুঝতে পারছি। তো সেই জন্য আমি তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও আনার চেষ্টা করছি, আর তার সঙ্গে যে রিলেটেড কোশ্চেনগুলো প্রাইমারি ইন্টারভিউতে করা যেতে পারে বা করা হচ্ছে সেগুলো আমি এখানে আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, তো চলো আজকে বিষয়টা শুরু করা যাক। আজকে আমাদের দেখো ম্যাথের একটা টপিক যেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে সার্কেল বা বৃত্ত। এবার বৃত্ত থেকে কি কি কোশ্চেন করা হয়েছে বা কি কি কোশ্চেন করা যেতে পারে সেগুলো আমি এখানে ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেবো, একটু ভালো করে ধৈর্য ধরে দেখবে। এইভাবেই কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে বললেই কিন্তু বোর্ডে যে টিচার থাকবেন তিনি স্যাটিসফাইড হবেন, তো তোমাদের ইন্টারভিউয়ের মার্কসটা খুব ভালো আসবে। তো চলো, ফার্স্ট কোশ্চেন কি বলতে পারে, কি ধরতে পারে বৃত্তের সংজ্ঞা। ঠিক আছে, বৃত্তের সংজ্ঞাটা তো দিতেই পারে, ধরতেই পারে যে বৃত্ত কাকে বলে। তো বৃত্তের ডেফিনেশন কি সেটা দেখো এখানে আমি লিখে দিয়েছি, তো তোমাদের ছবি দিয়ে একটু বুঝিয়ে দিই, তাহলে তোমাদের রিপ্রেজেন্ট করতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো বৃত্ত কী জিনিস, আমি একটা বৃত্তের ছবি আঁকলাম। এবার বৃত্তের মধ্যে একটা বিন্দু থাকে, সেটাকে একদম মাঝখানে একটা বিন্দু, এটাকে বলে বৃত্তের কেন্দ্র। বা বৃত্তের সংজ্ঞা বলতে গেলে আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত। দেখো এই যে বক্ররেখাটা দেখতে পাচ্ছ তোমরা, এই গোল বক্ররেখাটার উপরে আমরা ধরি যে অসংখ্য বিন্দুর সমষ্টি এটা। ঠিক আছে, তো এই বিন্দুগুলো দেখো, এই বক্ররেখার প্রচুর বিন্দু রয়েছে, এগুলো কিন্তু প্রচুর বিন্দুর সমষ্টি এই বক্ররেখাটা। আর এই বিন্দুগুলো দেখো এই কেন্দ্র থেকে সমদূরত্বে অবস্থিত একটা বিন্দু থেকে। তাহলে এটাই বলতে পারবো আমরা বৃত্তের সংজ্ঞাতে যে একটি নির্দিষ্ট বিন্দু, মানে সে বিন্দুটা কি বৃত্তের কেন্দ্র থেকে সমদূরত্বে অবস্থিত সকল বিন্দুর যে সমষ্টি, তাকেই বলবো আমরা বৃত্ত। বোঝা গেল? তাহলে বৃত্তের সংজ্ঞা বললে এটাই ডেফিনেশান। ঠিক আছে, আর বৃত্তের যে বিন্দুটাকে কেন্দ্র করে, যদি বলে বৃত্তের কেন্দ্র কাকে বলা হবে, তা যে বিন্দুটাকে কেন্দ্র করে বৃত্তটাকে অঙ্কন করা হয় তাকেই বৃত্তের কেন্দ্র বলা হয়। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। নেক্সট চলো, নেক্সট কোশ্চেনটা কি আছে, পরিধি কাকে বলে। এই যে বৃত্তটাকে অঙ্কন করা হলে বৃত্তের চারপাশে যে সীমারেখার দৈর্ঘ্যটা থাকে, দেখো কোনটা বৃত্তের পরিধি, এই বৃত্তের চারপাশে যে সীমারেখার দৈর্ঘ্যটা, এই যে এটা পুরোটা, এটাকেই বলা হচ্ছে বৃত্তের পরিধি। ঠিক আছে, এগুলো আমি একটু বলে দিচ্ছি, আর তোমরা পড়ে নিও, পিডিএফটা আমি দিয়ে দেবো, গ্রুপে অ্যাড হয়ে যাও। আমি গ্রুপের লিঙ্কটা কিন্তু কমেন্টের ফার্স্ট কমেন্টে আসে, দেখবে ওখানে থেকে অ্যাড হয়ে যাবে, তোমরা এখানে পিডিএফটা পেয়ে যাবে। আর টিচিং এক্সামের জন্য যেসব আমি পিডিএফ নিয়ে এখানে ক্লাস করাই, সেগুলো মোটামুটি কিছু ফ্রি পিডিএফ ওখানে আমি দিয়ে দেই, সেগুলোও পেয়ে যাবে তোমরা অ্যাড হয়ে থাকলে। তাহলে পরিধির সংজ্ঞাটাও আমরা পেরে গেলাম। এবার ব্যাসার্ধ কাকে বলে,
ঠিক আছে, ব্যাসার্ধ কাকে বলে দেখো, বৃত্তের এই যে কেন্দ্রটা ছিল মাঝখানে যে বিন্দুটার থেকে আমরা বৃত্তের কেন্দ্রটা অঙ্কন করেছিলাম, সেই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব তাকে আমরা বলবো বৃত্তের ব্যাসার্ধ, আর সেটাকে সবসময় আমরা আর দিয়ে ডিনোট করি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি বলে বৃত্তের ব্যাসার্ধ কাকে বলা হয়, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। এটাই সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমি একটা বৃত্ত দিয়েই মোটামুটি তোমাদেরকে সব বুঝিয়ে দিচ্ছি। বৃত্তের ব্যাস কাকে বলে? দেখো, বৃত্তের ব্যাস বলতে গেলে বৃত্তের এই কেন্দ্র থেকে মানে বৃত্তের এক প্রান্ত থেকে শুরু করে অপর প্রান্ত পর্যন্ত একটা সরলরেখা অঙ্কন করব, যে সরলরেখাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে তাকে কিন্তু আমরা বলবো বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একটি সরলরেখা যেটি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাকেই বৃত্তের ব্যাস বলা হয়। ঠিক আছে, সেটাই দিয়ে এখানে লেখা আছে, দেখবে এটা বললেও হয়ে যাবে। কেন্দ্র দিয়ে অতিক্রম করে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত অঙ্কিত সরলরেখাকে ব্যাস বলা হয়। ঠিক আছে, আর বৃত্তের ব্যাসকে অনেক সময় আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি, যেহেতু এর ইংলিশ টার্মটা হচ্ছে ডায়ামিটার, তো সেখানে আমরা ডি দিয়ে এটাকে ডিনোট করি, আর ব্যাসার্ধের ইংলিশে হচ্ছে রেডিয়াস, তো আমরা এটাকে আর দিয়ে ডিনোট করি। বোঝা গেল এ পর্যন্ত? নেক্সট, জ্যা। জ্যা কাকে বলে? দেখো কি বলছে, বৃত্তের পরিধির দুটি বিন্দুকে যুক্ত করলে যে সরলরেখা আঁকা যায় তাকে জ্যা বলে। এবার দেখো, তোমরা মুখস্থ করে গেলে পরীক্ষায় ওখানে গিয়ে গুলিয়ে গেল। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু ভুলবে না। তাহলে কি জ্যা কাকে বলে দেখো ভালো করে বুঝিয়ে দিই, তারপরে কিভাবে বলতে হবে আমি সেটা বলে দেবো। দেখো, বৃত্তের পরিধির উপরে যে কোনো দুটো বিন্দু নেবো, এখানে একটা বিন্দু নিলাম আর এখানে একটা বিন্দু নিলাম, এই দুটো বিন্দুকে যদি আমরা জয়েন করে দিই তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব, একটা জ্যা পেয়ে যাব। এবার এইভাবে দেখো, এখানে একটা জ্যা পেতে পারি, এখানে একটা জ্যা পেতে পারি, এখানে একটা জ্যা পেতে পারি। ঠিক আছে, এইভাবে কিন্তু মনে রাখবে একটা বৃত্তের ক্ষেত্রে কিন্তু আমরা অসংখ্য জ্যা পেতে পারি। পরীক্ষায় কিন্তু জ্যায়ের সংজ্ঞার চেয়ে বলতে পারে যে বৃত্তের ক্ষেত্রে কটা জ্যা পেতে পারি আমরা সর্বাধিক, তো তুমি বলবে স্যার আমরা বৃত্তের অসংখ্য জ্যা পেতে পারি। ঠিক আছে, এটা গেল। এবার এখান থেকে আরও একটা কোশ্চেন আছে, সেটা এখানে দেওয়া আছে, আমি যেহেতু জ্যাটা এসছে তো জ্যা রিলেটেড বাকি কোশ্চেনগুলো বলে দিই। বলতে পারে দেখো, বৃত্তের একটু আগে ব্যাস পড়লাম, ব্যাস কী ছিল, যে বৃত্তের কেন্দ্র দিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত যে সরলরেখা চলে যায় তাকে আমরা ব্যাস বলি। তাহলে দেখো, ব্যাসটাকেও তো আমরা জ্যা বলতে পারি, কারণ দেখো ব্যাসও কিন্তু পরিধির উপরে দুটো বিন্দুর সংযোগ সরলরেখা, তাহলে এটাকেও কিন্তু আমরা ব্যাস ওই জ্যা বলতে পারি। তাহলে এটা হচ্ছে সবথেকে, এই বৃত্তের ব্যাসটা হচ্ছে সবথেকে বৃহত্তম জ্যা। বৃহত্তম জ্যা বলতে পারে যে বৃত্তের সবথেকে বৃহত্তম জ্যাকে আমরা কি বলতে পারি, তাহলে বলবে বৃত্তের বৃহত্তম জ্যাকে আমরা ব্যাস বলতে পারি। ঠিক আছে, তাহলে জ্যা দিয়ে দেখো দুটো তিনটে কোশ্চেন করতে পারে। এক, জ্যা কাকে বলে, বৃত্তের কতগুলো জ্যা পাওয়া যেতে পারে, অসংখ্য, আর বৃত্তের সবথেকে বৃহত্তম জ্যা কোনটি, সেটা ব্যাস হবে। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট চলো, দেখ এখানে যে তোমরা এই যে দেখে নিলে, তো যদি এর থেকে কোশ্চেন আসে তো তোমরা নিজেদের মতো গুছিয়ে বলে দিতে পারবে, বা যদি বোর্ডে মানে ডেমো দিয়ে বোঝাতে বলে তাহলেও কিন্তু তোমরা বোঝাতে পারবে। ঠিক আছে, জ্যা কাকে বলে হয়ে গেল, বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে, ব্যাস বলে। ঠিক আছে, একটি বৃত্তের কতগুলো জ্যা আঁকা যায়, তাহলে এক্ষুনি তোমরা শিখে গেলে, তাহলে অ্যান্সার তোমরা জানো। ঠিক আছে, এবার বলছে একটি বৃত্তের কতগুলো ব্যাস থাকতে পারে বলো। অনেকে কিন্তু বলে দেবে যে হ্যাঁ স্যার একটি বৃত্তের একটাই ব্যাস পেতে পারি, কিন্তু একটাই কি ব্যাস পাওয়া যাবে, অসংখ্য ব্যাস পাওয়া যাবে। কেন অসংখ্য কেন পাওয়া যাবে, কি করে পাবো, দেখা যাক। এই একটা বৃত্ত আঁকলাম, দাঁড়া আমি বৃত্তটা একটু অন্য জায়গায় আঁকি, এখানে দুটো বৃত্ত হয়ে গেল।
হ্যাঁ, এটা একটা বৃত্ত নিলাম। তাহলে দেখো, এই আমরা ব্যাসের সংজ্ঞা কী পেয়েছিলাম, কেন্দ্র দিয়ে যাবে, তাই না? একটা সরলরেখা যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে এটা একটা ব্যাস হলো, এটাও একটা ব্যাস হলো, এটাও একটা ব্যাস হলো, এটাও একটা ব্যাস হয়ে যাচ্ছে, এখানে এটা একটা ব্যাস হয়ে যাচ্ছে। তুমি যত খুশি পারো এইভাবে তুমি ব্যাস আঁকতে পারবে। তাহলে কিন্তু একটা বৃত্তের কিন্তু অসংখ্য ব্যাস আঁকা যায়, কখনো বলবে না যে একটা ব্যাস হতে পারে। আর যদি বলে, স্যার বলে হ্যাঁ কীভাবে আঁকতে পারবো, এঁকে দেখিয়ে দেবে একটা বৃত্ত এঁকে, ঠিক আছে। নেক্সট বলছে একটি বৃত্তের কতগুলো ব্যাসার্ধ থাকতে পারে। এবার তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কী হবে অ্যান্সারটা, অসংখ্য হবে। কি করে হবে দেখিয়ে দিই একটু। দেখো, এটা যদি কেন্দ্র হয়, ব্যাসের ডেফিনেশন কী দিয়েছিলাম, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে এটা একটা ব্যাসার্ধ হয়ে গেল, এটা একটা ব্যাসার্ধ হয়ে গেল। এইভাবে তুমি যত খুশি ব্যাসার্ধ তুমি কিন্তু আঁকতে পারো, তাই না? তাহলে অসংখ্য ব্যাসার্ধ হবে, বোঝা গেল। তাহলে এই কোশ্চেনগুলো সবই হয়ে গেল। দেখি আর কি কি কোশ্চেন আছে। পরের কোশ্চেনটা কি আছে দেখো, বলছে বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কী। তাহলে সম্পর্কটা কি হবে তোমরা এতক্ষণে বুঝে গেছো। এটা যদি বৃত্ত হয় তাহলে বৃত্তের ব্যাস হবে, বৃত্তের ব্যাস হবে এটা, যেটা কেন্দ্র দিয়ে যাবে দুটো পরিধির এ মাথা থেকে ও মাথা, তাই না? এটা গেল ব্যাস। আর ব্যাসার্ধ কি হয়, কেন্দ্র থেকে শুধু পরিধি পর্যন্ত এটা। তাহলে দেখো, এই যে ব্যাসার্ধ আর এই ব্যাসের মধ্যে কি দেখতে পাচ্ছ, দেখো ব্যাসার্ধ কিন্তু সবসময়, সরি এই ব্যাস হচ্ছে কি ব্যাসার্ধের কিন্তু সবসময় দ্বিগুণ, মানে এটাকে ডবল করলে দেখো এটাও কিন্তু এইটুকু কিন্তু ব্যাসার্ধ, এইটুকু ব্যাসার্ধ, এই দুটো মিলে কিন্তু আমাদের একসঙ্গে যদি জুড়ে দিই তাহলে ব্যাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারবো ব্যাস বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, বা ব্যাস ইকুয়াল টু 2 ইন্টু ব্যাসার্ধ। বোঝা গেল। নেক্সট বলছে একটি গরুর গাড়ির চাকা, এটা চালায় হবে না, বা গরুর গাড়ির চাকায়, এটা চাকা হবে, চাকা, চাকায় যদি বের পরানো হয় এবং বের তার দৈর্ঘ্য কীভাবে বার করবে। একটু কোশ্চেনটা লেখা ভুল হয়েছে, এটা হবে একটি গরুর গাড়ির চাকায় যদি বের পরানো হয় তবে ওই বেরের দৈর্ঘ্য কীভাবে বার করবে। বা এটাও হতে পারে একটা সাইকেলের চাকা এক পাক ঘুরলে কতটা পথ যাবে, ঠিক আছে। তাহলে কতটা যাবে সেটা হবে কিন্তু এই যে বৃত্তের পরিধির উপরে ডিপেন্ড করবে। বৃত্তের পরিধি যতটা লম্বা, যতটা হবে এক পাক ঘুরলে কিন্তু ততটাই সাইকেলের চাকাটা যাবে। বা তোমার ওই যে গরুর গাড়ির চাকায় বের পরানো হয় লোহার বের, তার দৈর্ঘ্যটা কতটা হবে, গরুর গাড়ির চাকার যে পরিধিটা হবে সেটাই হবে। এবার পরিধি বার করার সূত্র কি, একটা বৃত্ত যদি আমরা পাই, এই বৃত্তটার এই পরিধি পেলাম, এই পরিধি বার করার সূত্র কি, যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয় তাহলে বৃত্তের পরিধি হয়, পরিধির সূত্র হচ্ছে 2πr, এটা ঠিক আছে। তাহলে আর এর মানটা দেওয়া থাকবে, আর পায়ের মান আমরা জানি কত 22/7, তাহলে এই 2πr সূত্রে কিন্তু বসিয়ে দিলে হয়ে যাবে। এবার জেনারেলি যদি তোমাকে জিজ্ঞাসা করে, তাহলে এই কোশ্চেনটা এভাবে জিজ্ঞাসা করলে তোমাকে বলতে হবে, স্যার তাহলে আমি ধরে নেব গরুর গাড়ির চাকার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে গরুর গাড়ির চাকার পরিধি হবে 2πr পরিধি সূত্র অনুযায়ী। তো সেই অনুযায়ী ওই গরুর গাড়ির যে চাকা যে বেগটা হবে তার দৈর্ঘ্য হবে 2πr। এবার যদি তোমাকে ব্যাসার্ধ বলে দেয় তাহলে তুমি ক্যালকুলেশন করে ওখান থেকে বার করে দিতে পারবে। দেখা যাচ্ছে বলে দিল যে যে গরুর গাড়ির যে চাকাটা আছে তার ব্যাস হচ্ছে 14, ব্যাস 14, তাহলে ব্যাস যদি 14 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে 7। এবার তোমাকে যদি পরিধি বার করতে হয় তাহলে এখানে আরের জায়গায় 7 বসাতে হবে, তো 2
গুণ পায়ের মান কত 22/7, আর আর এর মান কত পেলাম 14/7। এটা তাহলে 7 কেটে গেল, 22×44। এবার যদি মিটারে দেওয়া থাকে তো মিটার হবে, আর যদি সেন্টিমিটারে দেওয়া থাকে তো সেন্টিমিটার লিখতে হবে। এইভাবে করে দিতে পারো, ঠিক আছে। এরপর গেল বৃত্তকলা কি। দেখো এখানে পরপর দুটো জিনিস আছে, বৃত্তকলা আর বৃত্তচাপ কি। চলো এই জিনিসটা খুব সুন্দর করে বুঝিয়ে দিই, এটাও কিন্তু ধরতে পারে। বৃত্তকলা, আগে একটা বৃত্ত এঁকে নিই। দেখো আমি একটা বৃত্ত এঁকে নিলাম। এবার বৃত্তচাপ কি জিনিস সেটা আগে বলি। দেখো বৃত্তের পরিধির উপরে যদি দুটো বিন্দু নিই আমরা, তাহলে এই দুটোর বিন্দুর মধ্যবর্তী যে অংশটা, এই যে অংশটা পেলাম, এটাকে বলি বৃত্তচাপ, ঠিক আছে। বোঝা গেল। বৃত্তচাপের সংজ্ঞা যদি জিজ্ঞাসা করা হয় ইন্টারভিউতে, তাহলে কি বলবে? বৃত্তের পরিধির উপরে অবস্থিত যে কোনো দুটি বিন্দুর মধ্যবর্তী অংশকে আমরা বলবো বৃত্তচাপ। তাহলে এখানে বৃত্তচাপ কিন্তু দুটো আছে, এটা একটা বৃত্তচাপ পেলে তুমি, আর এটাও কিন্তু এটাও একটা বৃত্তচাপ, ঠিক আছে। এবার এই বৃত্তচাপের থেকে আমরা বৃত্তকলা পাই। দেখি বৃত্তকলাটা কী জিনিস। বৃত্তচাপ নিয়ে বোঝা গেছে, আর এতক্ষণ যেগুলো নিয়ে আলোচনা করলাম সেটা বোঝা গেছে। এবার দেখো আমি বলতে ভুলে গেছি এর মধ্যে কোন কোশ্চেনগুলো ইন্টারভিউতে এখনো পর্যন্ত করা হয়েছে, যেগুলোর খোঁজ আমি পেয়েছি সেটা যেহেতু বলতে ভুলে গেছি, আমি নেক্সট তোমাকে এগুলো সব বোঝানোর পরে আমি একটা একটা করে মার্ক করে দিচ্ছি। এবার বৃত্তকলা কি। দুটো বৃত্তচাপ, মানে একটা বৃত্তচাপ, ঠিক আছে, নেওয়া হলো, আর এখানে কেন্দ্র আছে। তাহলে কেন্দ্র থেকে একটা বৃত্তচাপের প্রান্তবিন্দু পর্যন্ত একটা ব্যাসার্ধ আঁকলাম, আর আরেকটা বৃত্তচাপের প্রান্তবিন্দু পর্যন্ত একটা ব্যাসার্ধ আঁকলাম। তাহলে এই দুটো ব্যাসার্ধ আর বৃত্তচাপের মধ্যবর্তী যে অংশটা, এটাকেই বলবো আমরা কি বৃত্তকলা। তাহলে এখানে দেখো দুটো বৃত্তকলা পাচ্ছি, এটা একটা বৃত্তকলা, আর এই বৃহত্তম আর একটা বৃত্তকলা এই একটা পাচ্ছি, ঠিক আছে। তাহলে বৃত্তকলার সংজ্ঞাটা বোঝা গেল। তাহলে বৃত্তকলার সংজ্ঞায় কি বলবে? দুটি ব্যাসার্ধ এবং তাদের মধ্যবর্তী চাপ দ্বারা আবদ্ধ অংশকে বৃত্তকলা বা সেক্টর বলে। বোঝা গেল। এবার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, এটা একটু মনে রাখবে, পাই আর স্কয়ার, আর পরিধি বললে 2πr, ঠিক আছে। এটা বর্গ একক হবে, ক্ষেত্রফলটা বর্গ একক, আর এটা শুধু একক হবে। বোঝা গেল। তাহলে মোটামুটি বৃত্ত থেকে এটা। আর একটা জিনিস এখানে যেটা বলা হয়নি তোমাদেরকে, বৃত্তকলার ক্ষেত্রফলটা কী করে পারবে। বৃত্তের ক্ষেত্রফল তো তুমি পেয়ে যাচ্ছ পাই আর স্কয়ার দিয়ে, তাই বৃত্তকলার ক্ষেত্রফলটা তুমি কিভাবে পাবে সেটাও একটু জেনে রাখো। আমি এখানে দিতে ভুলে গেছি, তোমাদেরকে বলে দিচ্ছি। একটা বৃত্ত আঁকি প্রথমে, এটা একটা বৃত্ত হলো। এবার একটা বৃত্তকলা আঁকি প্রথমে আমি, এটা বৃত্তকলা হয়ে গেল। ধরে নাও এই বৃত্তকলার অন্তর্গত কোণ থিটা, ঠিক আছে। সে 60 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, কী হবে আমি জানি না। এবার তুমি জানো বৃত্তের সমগ্র কোণকে কি বলা হয়, বা বৃত্ত কোণের মান কত, টোটাল 360 ডিগ্রি। এবার আমরা যদি ঐকিক নিয়মে বার করি তাহলে কি হবে, সমগ্র বৃত্তের ক্ষেত্রফল কত হয়, পাই আর স্কয়ার, তাই না। তাহলে এই থিটা, এইটুকু অংশের জন্য যে ক্ষেত্রফলটা হবে সেটা হবে কি থিটা বাই 360, মানে টোটাল 360, এটা ইন্টু পাই আর স্কয়ার। তাহলে এটা গেল বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র। এবার থিটার মানটা যেমন দেবে, যদি 60 হয় তো 60 হবে, তাহলে সেই হিসাবে এখান থেকে 12 হবে। বোঝা গেল। বৃত্তকলার ক্ষেত্রফল বললে এই সূত্রটাই হয়ে যাবে, এটা একটু মনে রেখে দিও। এবার চলো, যেহেতু তোমাদেরকে বলতে ভুল, এই কোশ্চেনগুলো কিন্তু বৃত্ত থেকে করা যেতে পারে। আমাকে 2-3 জন মেসেজ করেছিল যে বৃত্ত থেকে একটু বুঝিয়ে দিতে কিভাবে কি করা যেতে পারে। আবার দেখলাম একজন কমেন্ট বক্সেও করেছে যে বৃত্ত সম্পর্কে একটু আলোচনা করে দিতে, তো সেই জন্য ভিডিওটা আনা। আমি চেষ্টা করছি তোমরা যেমন, আমি গ্রুপটাকেও, আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানেও আমি 2-3 ঘন্টার জন্য অন করে দিয়েছিলাম, যে কারো কোনো রিকোয়ারমেন্ট থাকলে ম্যাথের থেকে বলতে আমি দিয়ে দেবো। তো কেউ তেমন জানায়নি। তো এই বৃত্ত নিয়ে যেহেতু 3-4 জন বলেছিল, তো সেই জন্য আমি বৃত্তটা নিয়ে চলে এসেছি। কারোর কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমাকে
জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাকে হেল্প করার। ঠিক আছে, এবার চলো বলে দিই যে বৃত্তর থেকে আমি যে খবরগুলো পেয়েছি, যে কোশ্চেনগুলোর খবর পেয়েছি, যেগুলো করা হয়েছে সেগুলো একটু বলে দিই। দেখো এখান থেকে এই কোশ্চেন বৃত্তের ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক এটা জিজ্ঞাসা করা হয়েছে। কোথায় গেল সেটা? পরের পেজে আছে হয়তো। হ্যাঁ, এই কোশ্চেনটা করা হয়েছে। তারপরে বৃত্তের কতগুলো ব্যাস থাকতে পারে আর কতগুলো ব্যাসার্ধ থাকতে পারে এটাও ধরা হয়েছে। আর একটা কোশ্চেন যেটা আমি খবর পেয়েছি, ধরা হয়েছে যে বৃত্তের বৃহত্তম জ্যাকে কী বলা হয়, এগুলো। তো এই 3-4টে কোশ্চেন মোটামুটি খবর পেয়েছি। আর বৃত্ত রিলেটেড যতগুলো কোশ্চেন মোটামুটি ধরতে পারে আমার নলেজে আছে, আমি সেগুলো বলে দিয়েছি, সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, অনেকে বৃত্তের এগুলো কনসেপ্টগুলো ভুলে যেতে পারো, তো দেখে নিও। আর যাদের পিডিএফ দরকার, পিডিএফ তো অবশ্যই নেবে, কিন্তু কিভাবে বলতে হবে বা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ভিডিওটা দেখে নেবে। তো আমি গ্রুপে অ্যাড হয়ে যাও, তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দেবো। আর তোমরা যে পরে যে টিচিং এক্সামের যে ক্লাস হচ্ছে তার যে ফ্রি পিডিএফগুলো সেগুলোও কিন্তু আমি ওখানে দিয়ে দিই। তো তোমরা গ্রুপে অ্যাড হয়ে থাকো, তোমাদের এরপরের যে এক্সামগুলো হচ্ছে তার মানে টেটের জন্য তোমরা কিন্তু এখান থেকে প্রচুর হেল্প পাবে, আর তোমাদের জন্য এটা কিন্তু বেস্ট হবে। ঠিক আছে, তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে।